তো আমরা যে কোশ্চেনটা দিয়ে আমরা সলভ করব সেটা হলো হাসনা হেনা এবং সেট 3। আমি আবার বলছি, হাসনা হেনা এবং সেট 3 থেকে আমাদের সলিউশনটা আজকে যাবে। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব এবার আমাদের জনাব রুবেল রানা স্যারকে, প্লিজ স্যার আপনি একটু ইংলিশের সলভটা করবেন, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আপনাদের সাথে মানে সৌজন্যমূলক অনেক কথা আলোচনা হয়েছে। আগের শিক্ষক বলেছেন, মিজান ভাই বলেছেন, এগুলো নিয়ে আমি কথা বলবো না। যারা পরীক্ষা দিচ্ছেন তারা এই মুহূর্তে আতঙ্কে আছেন যে কতটা সঠিক হয়েছে কিনা, সেই নিয়ে কথা বলবো। তো দেখেন, প্রথম ইংরেজির যে প্রথম প্রশ্নটা আপনারা সেখানে যাবেন। প্রথম প্রশ্ন সম্ভবত 166 নং প্রশ্ন থেকে আছে, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। তো এখানে আছে টু উইন আ প্রাইজ। তো আমি যদি এইটু একটু লিখি যে টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, আন্ডারলাইন করা আছে কি টু থেকে প্রাইজ পর্যন্ত। তো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা জানেন যে ইজ হচ্ছে একটি ভার্ব। ইজ যদি ভার্ব হয়, ভার্বের সামনে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ থাকা মানে নিঃসন্দেহে সেই ফ্রেজের নাম কি ফ্রেজ, নাউন ফ্রেজ। সুতরাং 166 সঠিক উত্তর হবে, এটার সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ওকে, এরপরের প্রশ্ন আছে 167 নং প্রশ্নে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ টার্স। টার্সের বিপরীত শব্দ কোনটা আছে এমন একটা ওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার আগে আমাকে বুঝতে হবে টার্স বলতে কি বোঝায়। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, টার্স হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত করা, মানে একটা বিষয়কে যত সংক্ষিপ্ত করে উপস্থাপন করা যায়, দ্যাট ইজ কল্ড টার্স। টার্স এর সমার্থক যদি আমরা বলি তাহলে হচ্ছে কনসাইজ, একেবারেই সংক্ষিপ্ত করা। টার্স এবং তার সমার্থক কনসাইজ, এবং এই দুটোর মিনিং হচ্ছে কোনো কিছুকে একেবারেই সংক্ষিপ্ত করে উপস্থাপন করা। সেই প্রেক্ষাপট বিবেচনায় যদি এর অপোজিট মিনিং এর কথা বলা যায় তাহলে অপোজিট মিনিং হওয়া উচিত খ নাম্বার অপশন, ডিটেইলড। এটা একটু ভালো করে বুঝবেন নিজেরা, তারপর এটা নিয়ে মন্তব্য করবেন। সেই অনুযায়ী এর সঠিক উত্তর ডেসক্রিপটিভ বা এক্সপ্রেসিভ না হয়ে ডিটেইলড হওয়া উচিত, এবং তাই সঠিক উত্তর। এবার আসেন 168 নং প্রশ্নে। 168 নং প্রশ্নে বলেছে হু ইজ দ্যাট। প্রশ্নে আছে যে হু ইজ দ্যাট, এখানে দ্যাটটা কি? আমরা জানি যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সুতরাং এখানে দ্যাট একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। তাহলে 168 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, প্রোনাউন। আবারও বলি, 168 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, প্রোনাউন। তার মানে এখানে দ্যাট হচ্ছে একটি প্রোনাউন, বা আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আসেন 169 নং প্রশ্নে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো। বলেছে এখানে নো শব্দটির নাউন কি। আসলে নো এর নাউন হিসেবে আমরা নোয়িং, নলেজ দুটোকেই বলতে পারি, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে নলেজ থাকার কারণে নোয়িং কিন্তু দুর্বল হয়ে গেছে। কারণ নোয়ের ফর্মাল বা আনুষ্ঠানিক রূপ হিসেবে যদি আমরা একটা ওয়ার্ড বিবেচনা করি নাউন হিসেবে, সঠিক উত্তর হবে নলেজ। তাহলে আমরা বলতেই পারি যে 169 এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, দ্যাট মিন্স নলেজ। আচ্ছা, আপনারা যেহেতু অনেকে উত্তর করেই ফেলতেছেন, বা এটা দেখে আমার ভালো লাগতেছে যে আপনারা অনেকেই উত্তর লিখে ফেলতেছেন, তার মানে আপনাদের পরীক্ষা বেশ ভালো হয়েছে। বিশেষ করে যারা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার স্টুডেন্ট ছিল, আমি আশাবাদী যে তাদের ইংরেজি অংশের পরীক্ষা ভালো হওয়ার কথা। তবে হ্যাঁ, যারা শর্ট কাট বা শর্ট বাট স্মার্ট এই স্টাইলে পড়তে গেছে, তারা নিঃসন্দেহে ইংরেজি সাহিত্যে বা গ্রামারে খুব খারাপ করেছেন। বুঝতেই পারছেন যে এই পরীক্ষা আমাদের একটা শিক্ষা দিল যে শর্টকাট দিয়ে আসলে হবে না, একটু হলো আপনাকে বিস্তারিত জানতে হবে। আর বিস্তারিতের জন্য কিন্তু আমি যদি বলি যে সারা বাংলাদেশে একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার। কারণ এখানে বিশেষ করে আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি ইংরেজি, আমাদের ইংরেজির জন্য বলা হয়ে থাকে যে 27টা ক্লাস, কিন্তু আসলে আমরা একটা ব্রাঞ্চে 32-35টা করে ক্লাস দিয়ে থাকি। এখানে মানে আমাদের এমনি চেয়ারম্যান স্যারের কথা হচ্ছে যে যতগুলো ক্লাস প্রয়োজন স্টুডেন্টদেরকে ততগুলো ক্লাস দেওয়া হবে। অর্থাৎ টেনে টুনে সিলেবাস দ্রুত শেষ করার নিয়ম বা ট্র্যাডিশন কিন্তু অ্যাচিভমেন্টে নেই। দ্যাটস ওয়াই আমি অবশ্যই বলবো যে এই দিক বিবেচনা অ্যাচিভমেন্ট অবশ্যই সেরা। ওকে, এবার আমরা আসি 170 নং প্রশ্নে। ইংরেজি সাহিত্য থেকে একটা প্রশ্ন এসেছে, ওয়াই।
then it is known to you, for there is nothing either good or bad, but thinking makes it so. কত সুন্দর কথা। আসলে পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু নেই, আমরা যা ভাববো তাই। আপনি যদি একটা জিনিসকে ভালো ভাবেন পজিটিভ, দ্যাট উইল বি পজিটিভ। আপনি যেটাকে নেগেটিভ ভাবেন, দ্যাট উইল বি নেগেটিভ। এই যে এত সুন্দর একটা কথা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে নেওয়া হয়েছে এবং এই উক্তিটি করেছেন হ্যামলেট স্বয়ং নিজে। সুতরাং 170 সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন, হ্যামলেট। এবার আসেন 171 নং প্রশ্নে, made weak by time and fate but strong in will to strive to seek to find and not to yield। এইটা নেওয়া হয়েছে, এই বাক্যটি নেওয়া হয়েছে যে কবিতা থেকে। এখানে বলেছেন সেটার লেখক কে, সেটার লেখক হচ্ছে আপনারা জানেন কি বলেন তো, আলফ্রেড টেনিসন। হ্যাঁ, আর কবিতার নাম কি ছিল, ইউলিসিস। সো আলফ্রেড টেনিসন এর লেখা ইউলিসিস কবিতার লাইন এটি। সুতরাং 171 এর সঠিক উত্তর হবে গ। 171 এর সঠিক উত্তর হবে গ, আলফ্রেড টেনিসন। এবার আসেন 172, বলছে give somebody a piece of your mind। এখানে a piece of your mind বা give somebody a piece of your mind বলতে আসলে কি বোঝায়? সত্যি বলতে এটা এমন একটা বিষয়, ক নাম্বার অপশন সঠিক হবে, tell someone that you are very angry with them। অর্থাৎ give on your mind মানে হচ্ছে কাউকে জানিয়ে দেয়া যে আপনি তার প্রতি রাগান্বিত বা ক্ষুব্ধ। সুতরাং 172 এর সঠিক উত্তর যদি আমরা বলি তাহলে হবে ক নাম্বার অপশন, give tell someone that you are very angry with them। এবার আসলে আমরা 173 এর সঠিক উত্তর যদি বলি, I shall help you provided you obey me। আচ্ছা, আমি ক্লোজার ক্লাসে এই প্রোভাইডেড নিয়ে বেশ কথা বলেছিলাম। এই মুহূর্তে দেখতে চাই যে আমার কোন স্টুডেন্টগুলো বলতে পারবে 173 এর প্রোভাইডেড শব্দটি এখানে কোন পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব, কনজাংশন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? চটপট কমেন্টে জানিয়ে দিবেন। দেখো কে আগে জানাতে পারে এটি কোন পার্ট অফ স্পিচ। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, এই ক্লাস হয় এটা কোন, এটা কি হবে? ওকে, এখানে রাইট লিখেছে কনজাংশন, সঠিক উত্তর কনজাংশন। আসলে এখানে 173 এর সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন, কনজাংশন। কারণ এখানে প্রোভাইডেড এর অর্থটা হচ্ছে কিন্তু ইফ এর মতো। সুতরাং ইফ প্রোভাইডেড মানে যদি, ইফ মানে যদি, তাই ইফ এখানে একটা কনজাংশন। এছাড়াও ভাই এমনিতেই বোঝা যায় আই শ্যাল হেল্প ইউ একটা ক্লজ, ইউ অবে মি একটা ক্লজ, আর দুই ক্লজের মাঝখানে যা সমন্বয় করে তার নাম কি বলেন, কনজাংশন। সুতরাং প্রোভাইডেড তো কনজাংশন হবেই, তাই না? আচ্ছা, এবার আসেন 174 বলেছে কোনটি সঠিক বানান। এটা তো বোঝাই যাচ্ছে যে কোশ্চেন হচ্ছে প্রশ্নাবলী, এটা হলো সঠিক বানান। অর্থাৎ 174 এর সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। 175 খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। এবার পিএসসির প্রশ্নটা যে যাই বলুক, আমি বলি যে ইংরেজি অংশটা খুবই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন করেছে এবং এমন প্রশ্ন হওয়া উচিত, তাহলে ছাত্রছাত্রীরা আসলে পড়াশোনা করবে। তা না হলে তারা শর্টে স্মার্ট হতে যাবে, যেটা দিয়ে ভবিষ্যতে আসলে কাজে লাগবে না। 175 নং প্রশ্নে বলেছে উইচ বাট ইজ আ প্রিপোজিশন। এখানে 4টা বাক্য দেওয়া আছে, 4টা বাক্যের মধ্যে কোন বাক্যের বাট একটা প্রিপোজিশন। আমরা একটু সংক্ষেপে দেখতে যাই 175 নং প্রশ্নের প্রথম বাক্যে আছে ইট ইজ বাট রাইট। আমি যদি এখানে শুধু বলি বাট রাইট, এখানে বাট বলতে বোঝাচ্ছে কিন্তু জাস্ট, তার মানে এখানে বাট হচ্ছে একটা। 175 এর ক নাম্বার প্রশ্নে আমি যদি বলি, ক নাম্বার প্রশ্নে বলেছে ইট ইজ বাট রাইট, এখানে বাট রাইট বলতে বোঝাবে জাস্ট রাইট। সুতরাং বাট এখানে একটা অ্যাডভার্ব, কারণ সে বাট মানে জাস্টের কাজ করতেছে। ক নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। কথাটা বুঝতে পারছেন কি বলছে? হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। বলছে যে আমরা বসে বসে অপেক্ষা করা ছাড়া আর বা কি করারই আছে, আমাদের কি করতে পারি। এই যে এখানে বাট, এই বাটটা আসলে এক্সেপ্টের কাজ করতেছে, এই বাটটা আসলে উইদাউট এর কাজ করতেছে। সুতরাং এই বাট হচ্ছে একটা প্রিপোজিশন, আর এটা যে সার্থক প্রিপোজিশন তার প্রমাণ হচ্ছে এরপরে একটি নাউন ফ্রেজ আছে। আমরা জানি একটি প্রিপোজিশন তখনই সার্থক প্রিপোজিশন যখন তারপরে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকে। তাহলে আমরা 175 এর সঠিক উত্তর হিসেবে খ নাম্বার অপশনকে বেছে নিচ্ছি। 175 এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। আর গ নাম্বার অপশনে আছে উই ট্রাইড হার্ড বাট ডিডন্ট সাকসিড। এখানে বাট যে কনজাংশন এটা আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। ঘ নাম্বার অপশন দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এখানে বাট মিন্স হু ডাজন্ট। সুতরাং ঘ নাম্বার অপশনের বাট হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। সার্বিক বিচারে আমরা সিদ্ধান্ত নিলাম 175 এর সঠিক উত্তরটি হবে খ। এবার আসি আমরা
76 নাম্বার, who is not a romantic poet? বলছে কে রোমান্টিক পোয়েট না, তাহলে আগে খুঁজতে হবে কে কে রোমান্টিক পোয়েট, এটাকে খুঁজতে হবে। দেখেন পিবি শেলি রোমান্টিক পোয়েট, জন গেটস তো অবশ্যই রোমান্টিক পোয়েট, আর স্যামুয়েল টেলর কোলরিজ বা এস টি কোলরিজ অবশ্যই রোমান্টিক পোয়েট, তার মানে টি এস এলিয়ট ইনি রোমান্টিক পোয়েট নন। সুতরাং আমরা যদি বলি যে 176 এর সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন টি এস এলিয়ট। এবার আসি আমরা 177 প্রশ্নে। 177 নম্বর প্রশ্ন বলছে ইন শেক্সপিয়ারস প্লে হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ড্যাশ। এটা আমার কে না জানে না, হ্যামলেট মানে কি ডেনমার্কের প্রিন্স। সুতরাং 177 এর সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন ডেনমার্ক। এবার যদি আমরা বলি 178 নম্বর প্রশ্নে অ্যাডেলা কাস্টের আর মিসেস মোর আর দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য নোভেল ড্যাশ। এই দুইটা চরিত্রকে আমরা কোন উপন্যাসে পেয়েছি? আমরা পেয়েছি E.M. ফ্রস্টার এর লেখা প্যাসেজ টু ইন্ডিয়াতে। সুতরাং 178 এর সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন প্যাসেজ টু ইন্ডিয়া। বলা বাহুল্য লেখকের নাম হচ্ছে E.M. ফ্রস্টার। আচ্ছা, এবার আসি আমরা 179 নং প্রশ্নে। 179 নং প্রশ্নে আছে শার্লক ইজ আ ক্যারেক্টার ইন দ্য প্লে ড্যাশ। আপনারা জানেন শার্লক একজন ব্যবসায়ী, সুদখোর ব্যবসায়ী, হ্যাঁ? তো তার সম্পর্কে বিস্তারিত বলা আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস। সুতরাং 179 সঠিক উত্তর হবে খ। 179 সঠিক উত্তর হবে খ, দ্য মার্চেন্ট অফ ভেনিস। কে জানি লিখেছেন? দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এর পরের প্রশ্ন আছে 180 নং প্রশ্নে ভ্যানিটি ফেয়ার ইজ আ নোভেল রিটেন বাই ড্যাশ। ভ্যানিটি ফেয়ার লিখেছে কি উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। সুতরাং আমরা যদি বলি 180 এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, খ নাম্বার অপশন। তাহলে কি মাননীয় স্পিকারের মতো বলতে হয় খ জয়যুক্ত হয়েছে, খ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ? তাহলে খ নাম্বার হবে সঠিক উত্তর 180। আচ্ছা, 181 নং প্রশ্নে পিপ, মনে আছে ওই যে পিপ দ্য হেল্পফুল পারসন, যার কাজই হচ্ছে সবসময় মানুষকে উপকার করা, সাহায্য করা, সেই পিপ প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র বলা হয় যাকে। এই পিপ নামের প্রোটাগনিস্টকে পাওয়া যায় চার্লস ডিকেন্সের কোন উপন্যাসে? গ্রেট এক্সপেকটেশনসে পাওয়া যায়। সুতরাং 181 সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন গ্রেট এক্সপেকটেশনস। আচ্ছা, 182 বলা হয়েছে। 182 নং প্রশ্নে আমরা যদি যাই যে লেডি চ্যাটারলেস লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ ড্যাশ। দেখছেন কি ট্রিকি কোশ্চেন করছে। আগে আপনাকে বুঝতে হবে লেডি চ্যাটারলেস লাভার এর লেখক কে। এর লেখকের নাম হলো মূলত ডেভিড হার্বার্ট লরেন্স বা টি.এইচ. লরেন্স। এখানে লেখকের নাম চায়নি, এখানে বলছে লেডি চ্যাটারলেস লাভার। এইটা নিচের 4টা যে সাহিত্যকর্ম আছে তার কোন লেখক লিখেছেন, তার মানে হচ্ছে সঠিক উত্তর রেইনবো। কারণ রেইনবো লিখেছেন ডি.এইচ. লরেন্স, লেডি চ্যাটারলেস লাভারও লিখেছেন ডি.এইচ. লরেন্স। তার মানে বুঝতে পারছেন কেমন টাইপের ট্রিকি কোশ্চেন করেছে। সুতরাং 182 সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন, 182 খ। আর এই প্রশ্নের মধ্য থেকে পিএসসি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমরা যদি কোনো সাহিত্যিক সম্পর্কে পড়তে যাও, টিচাররা বলে যে এটা গুরুত্বপূর্ণ, এটা পড়ো, বাকিগুলো গুরুত্বপূর্ণ না, দরকার নাই, এই চিন্তা এখন থেকে আর করা যাবে না। দেখেন এই প্রশ্নে তার প্রমাণ। আপনাকে একজন লেখক সম্পর্কে মোটামুটি বেশ ভালো জানতে হবে। এবং এবার পরীক্ষার প্রশ্ন থেকে এটাও বোঝা যাচ্ছে যে ইংরেজি সাহিত্যটা আসলে মুখস্থ করলে হবে না, কিছুটা আয়ত্তে আনার চেষ্টা করতে হবে, তা না হলে অনেক প্রশ্ন আপনার সম্ভব না উত্তর করা। এবার আসেন 183। আচ্ছা, 100 স্টুডেন্টরা আমাদের প্রচুর শেয়ার দিচ্ছে, কারণ আমি বিশ্বাস করি যারা আমাদেরকে এই মুহূর্তে লাইভে দেখতেছেন তারা অবশ্যই অনুভব করতে পারতেছেন যে তারা কি পরিমাণ উপকৃত হচ্ছেন। শুধু প্রশ্ন না, প্রশ্নের ব্যাখ্যা। একটু আগে আমাদের এসএলএম স্যার বাংলা টিচার প্রশ্ন করে দিলেন, প্রশ্নের উত্তর বললেন, তার সাথে এক্সপ্লেনেশন বললেন। আমি ইংরেজি প্রশ্ন বলছি, তার সাথে উত্তর সহ ব্যাখ্যা বলছি। আমার মনে হয়, আমার সন্দেহ আছে যে এরকম ব্যাখ্যা করে বোল্ডলি দাঁড়িয়ে উত্তর বলে দেওয়া আসলে ফেসবুকে আমি এমন কোনো পেজ বা কোনো প্ল্যাটফর্ম দেখিনি। কারণ আমরা বিশ্বাস করি যে প্রশ্নের উত্তর জানাই সার্থকতা না, উত্তরের পিছনে কারণ জানাটা হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। সেই সাথে আমাকে কেন জানতে হবে যে আমার কেন বাকি 3টা অপশন হবে না, কেন এটা অপশনই হবে। এই যে বিস্তারিত বিষয়গুলো, এগুলো আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ার প্ল্যাটফর্ম থেকেই আসলে উৎপত্তি, সৃষ্টি। এই ট্র্যাডিশনগুলো এইখান থেকেই দেশব্যাপী কিন্তু সৃষ্টি হচ্ছে, অরিজিনটা এখানেই। অবশ্য আমি আমার ইংরেজি প্রশ্নের সমাধানের ব্যাপারে বা সব মিলিয়ে আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ারের যে ইংলিশ ডিপার্টমেন্ট খুব বেশি ভালো, অন্যান্য ডিপার্টমেন্ট তো অবশ্যই ভালো।
ইংলিশ ডিপার্টমেন্টও ভালো, এর পিছনে সবচেয়ে বেশি অবদান আছে আমাদের টিচারদের। সেই সাথে কিন্তু এই প্রতিষ্ঠানের আমাদের চেয়ারম্যান স্যার আছেন সম্মানিত, তার অনেক অবদান। কারণ আমি নিজেও অনেক কিছু যখন কনফিউশনে ভুগি, আমার একমাত্র গুগল বা সমাধান আমি পাই চেয়ারম্যান স্যারের কাছে। যেটা অনেক প্রতিষ্ঠানের দুর্ভাগ্য যে টিচাররা এরকম কোনো প্রবলেম ফেস করলে তারা এরকম সমাধানটা আসলে এক্স্যাক্টলি কোথায় পাবে সেটা খুঁজে পায় না। ফলাফল হিসেবে তারা অন্য প্রতিষ্ঠানের টিচারকে ফোন দিতে হয়, ভাই এটা কী হবে। তো সেদিক থেকে আমি আসলে প্রাউড ফিলই করব যে আমার ডিপার্টমেন্টে চেয়ারম্যান স্যার আছে, অন্তত আমার জন্য বেশ হেল্পফুল হয়। যাই হোক, আমরা 182 নং প্রশ্নে আমরা গেলাম, গ্রেড এক্সপেকটেশন। 181 গেল গ্রেড এক্সপেকটেশন, 182 গেল খ নম্বর অপশন দ্য রেইনবো। এবার আসেন 183 নং প্রশ্ন। বলছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। বলছে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করো যেটার সিঙ্গুলার আর প্লুরাল একই রকম। প্রথমে আসেন উড। উড তো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, এর তো কোনো প্লুরালই হয় না, সুতরাং উড এখানে হবেই না। ইস্যু, ইস্যুর প্লুরাল তো আছে ভাই, ইস্যুস, সো এটা তো হবেই না। এবার আসেন লাইট তো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন, এর প্লুরাল হয় না, তাহলে বাকি থাকলো কি ফিশ। সুতরাং ফিশের সিঙ্গুলারও ফিশ, প্লুরালও ফিশ হবে। অনেকে বলবেন স্যার আমি তো দেখেছিলাম ফিশের প্লুরাল ফিশেস। যারা বলতে চান ফিশের প্লুরাল ফিশেস তাদের উদ্দেশ্যে বলি, যদি আমরা ফিশকে ফিশেস করি তাহলে হরেক রকমের মাছকে বুঝাবে। যেমন ধরেন আমার কাছে 2টা কলম, এই পেনের প্লুরাল আমি কি বললাম পেন্স, এরকম 2টা মাছ বুঝাতে আপনি 2 ফিশেস বলতে পারবেন না। যদি আপনি ফিশকে প্লুরাল করে ফেলেন তাহলে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ, রুই, কাতলা এইটা বুঝাবে। সুতরাং নর্মালি ফিশ এমন একটি ওয়ার্ড যার সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে। সঠিক উত্তর 183 ফিশ, এবং ফিশ আছে গ নাম্বার অপশনে। সুতরাং আমরা বলতেই পারি যে গ জয়যুক্ত হয়েছে, গ কি জয়যুক্ত হয়েছে, নাকি মিজান স্যার? আচ্ছা, এবার আসি আমরা 184 নং প্রশ্নে। 184তে আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেঞ্চ। তোমাকে ফ্রেঞ্চ ভাষা কে শিখিয়েছে? অনেকে বলবে স্যার আমি তো ফ্রেঞ্চ ভাষা শিখিনি, কে আবার শিখাবে? ইংরেজি না আপনি শিখাবেন। আসলে এখানে যদি হু টট ইউ ফ্রেঞ্চকে আমরা প্যাসিভ করতে যাই, যে আপনারা যে ওই যে হুকে বাই হুম করেন, আমিও করলাম বাই হুম, এখানে অবজেক্ট আছে ইউ, ইউ অনুযায়ী তো ওয়াজ হবে না, হবে কি ওয়ার। সুতরাং শেষের অপশনটা সঠিক উত্তর হবে যে বাই হুম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ, এবং শেষের অংশে ছাড়া, অপশন ছাড়া আর কোথাও কিন্তু ওয়ার নেই। তাহলে এমনি বোঝা যাচ্ছে যে 184 সঠিক উত্তর ঘ ছাড়া আর বা কি উপায় আছে বলেন। এবার আসি 185। আচ্ছা, ও আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে যারা প্রিলিমিনারি পরীক্ষা আপনারা অংশগ্রহণ করলেন, অনেকে চিন্তা আছেন কাটমার্ক কত, কত পেলে আমি চান্স পেতে পারি, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা আমিও বলতে পারি চাইলে, কিন্তু আমি মনে খুব ভালো বুঝবো না। আমার চাইতেও খুব ভালো বুঝবেন আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্যার, যিনি নিজেও এই বিসিএস, ব্যাংক জব, এই সকল কোর্সে শুধু টিচারই ছিলেন না, এবং তিনি নিজেও একটা সময় ক্যাডার অফিসারও ছিলেন, এবং তিনি একটা সফল পেশায় এখন আছেন। সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্যার তিনি আপনাদেরকে আজকে আলোচনা শেষে, প্রশ্ন সমাধান শেষে জানিয়ে দিবেন যে আপনি কত নম্বরের মধ্যে আপনার রেঞ্জ থাকলে আপনি এই প্রিলিমিনারিতে পিএসসির নজরে আসতে পারেন। নিশ্চয়ই আসলে গুরুত্বপূর্ণ, আর আমি চাইবো যে এই বোকামি কাজটা কেউ করবে না যে গুরুত্বপূর্ণ কথা না শুনেই বের হবে। অনেকে বলবে যে এটা বিজনেস পলিসি, আসলে আপনি যে পলিসি বলেন আলটিমেটলি বিষয়টা তো আপনার দরকার, তাই না? তো শোনার জন্য অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করে কিচ্ছু হবে না ভাই। আগেই বলেছি যে আমরা শর্টে বিশ্বাসী না, আমরা বিস্তারিত। আজকে শর্ট আর ডিটেল নিয়ে একটা প্রশ্ন আছে, আমি দেখাবো। আচ্ছা, এবার আসেন তাহলে 184 সঠিক উত্তর গেল ঘ। 185 দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। আজকের প্রশ্নটা নিয়ে মনে হয় কারো রাজনীতি করার তেমন কিছু একটা নেই, কারণ এখানে অফ হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর একটি ওয়ার্ড মানে নিঃসন্দেহে সেটি নাউনের কাজ করে। আর আমরা জানি যে ওয়ার্ডটি নাউনের কাজ করে সেখানে ভার্ব প্লাস আইএনজি পাওয়া মানে হচ্ছে জেরান্ড। সুতরাং 185 সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন জেরান্ড। তাহলে আমাদের কাজ হবে কি, ভুলেও জেরান্ড পার্টিসিপল আগে বের করা যাবে না। আগে আমরা দেখবো ওয়ার্ডটা আসলে কোন পার্ট স্পিচের। যদি নাউন হয় সেটা জেরান্ড হবে, যদি সেটা ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয় কিংবা অ্যাডভার্ব হয় তাহলে সেটা পার্টিসিপল হবে। সুতরাং আগে জেরান্ড পার্টিসিপল নিয়ে দৌড়াদৌড়ি করা যাবে না, আগে আপনাকে পার্টস অফ স্পিচ শনাক্ত করতে হবে। আমরা যখনই দেখলাম যে অফ ওয়াকিং, অফ তো প্রিপোজিশন, তারপরে একটি ওয়ার্ড মানে নাউন, আর নাউনে আইএনজি মানে কোনো কথা হবে না, অ্যাকশন কি জেরান্ড। এবার পরের অপশনে যাই, 186 নং প্রশ্ন। তাহলে 185 ঘ, আমি আবারও বলছি 185 ঘ জেরান্ড। এবার আসি আমরা 186। 186তে বলেছে হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য? দেখেন
ডক্টররা কিন্তু বলে যে আমরা রোগীর পালস নিয়েছি, এখন আমরা দেখি কি ব্যবস্থা নেওয়া যায়। ডক্টররা বলে যে আমরা রোগীর পালস ফিল করেছি, এখন দেখি কি ওষুধ দেওয়া যায়। তার মানে কি ডক্টররা রোগীর কি পালস নেয়। সুতরাং এখানে টেক পালস, যার পাস্ট ফর্ম হবে টুক পালস। সুতরাং 186 সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন, দ্য ডক্টর টুক মাই পালস। এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনাকে কমন মিস্টেকস ইন ইংলিশ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তার মানে হচ্ছে কনফিউজিং নাউন, কনফিউজিং ভার্ব, কনফিউজিং অ্যাডজেক্টিভ, এগুলো আপনাকে জানতে হবে। নর্মালি আপনারা কি করেন অধিকাংশরা, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনারা কমন মিস্টেকস ইন ইংলিশ নামে একটা বই ঠাডা পড়া মুখস্থ করেন আর না বুঝায় অ্যাসাইনমেন্ট করেন। অন্তত আমার ক্লাসে বা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের ক্লাসের রুমে এই কমন মিস্টেকস ইন ইংলিশ কখনো আমার জানা মতে কেউ না বুঝে অ্যাসাইনমেন্ট করতে দেয় না বা মুখস্থ করতে দেয় না। এটার উপর আমি 2-3টা ক্লাস নিয়ে থাকি। সো এই কনফিউজিং ওয়ার্ডগুলো আসলে বুঝে পড়তে হবে। যাই হোক, 186 সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, দ্য ডক্টর টুক মাই পালস। এবার আসি আমরা 167 নং প্রশ্নে। বলেছে আই উইল নট লেট ইউ গো। মানে কি? মানে আমি তোমারে যাইতে দেব না। এখন যারা লাইভে আছেন কেউ যেতে পারবেন না, এখন সবাই এখানে থাকতে হবে। স্বয়ং পিএসসি বলেছে, কিন্তু আমি বলি নাই। দেখেন পিএসসি বলেই দিছে আই উইল নট লেট ইউ গো ফ্রম দ্য লাইভ ক্লাস অফ অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার। সো এখান থেকে কেউ যেতে পারবেন না। তো এই যে আই উইল নট লেট ইউ গো 187 নং প্রশ্নে যে উইল নট, একটু বোঝেন, উইল নট লেট ইউ গো। আপনারা জানেন লেট এমন একটা ভার্ব, লেট মানে হচ্ছে পারমিট টু, আরেকটা হচ্ছে লেট মানে হচ্ছে রিকোয়েস্ট টু। তাহলে দেখেন লেটের ভিতরেই একটা টু আছে, কারণ লেট ইজ ইকুয়াল যদি পারমিট টু হয় তা আমার লেটের ভিতরে একটা টু আছে। তো লেটের ভিতরে যদি টু থাকেই তাহলে সেই টু কার সামনে বসলো? বইয়ের সামনে বসলো। কিন্তু সেই টুটা কি ভিজিবল আছে? স্পষ্ট কিন্তু নেই, উজ্জ্বল আছে। এই যে টু কে উজ্জ্বল রেখে ইনফিনিটিভ করার নাম হলো কি? বেয়ার ইনফিনিটিভ। সুতরাং এখানে গো একটা বেয়ার ইনফিনিটিভ, আর সকল বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভকে আমরা ইনফিনিটিভ বলি। তাই এই মুহূর্তে 187 সঠিক উত্তর ক নাম্বার অপশন। তবে বলা বাহুল্য যদি এখানে ইনফিনিটিভ ছাড়াও বেয়ার ইনফিনিটিভ নামে একটা অপশন থাকতো, অবশ্যই বেয়ার ইনফিনিটিভ সঠিক উত্তর হতো, কারণ লেট মানে হচ্ছে পারমিট টু। সুতরাং 187 সঠিক উত্তর হচ্ছে কি? ক। এবার আসেন 188। 188 বলেছে when উষাশি entered the room everybody stopped talking. উষাশি কক্ষে প্রবেশ করলে সবাই কথা বলা বন্ধ করে দিল। সে উষাশি, আয়না, সোনিয়া, ময়না যেই হোক না কেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে এন্টার মানে কি, এটা আমরা আগে বুঝি। দেখেন গো মানে যাওয়া, ভালো করে বুঝেন। গো মানে যাওয়া, আর গো ইনটু মানে কোনো কিছুর ভিতরে যাওয়া, আর এন্টার মানেও কিছু কোনো কিছুর ভিতরে প্রবেশ করা। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এন্টার ইজ ইকুয়াল গো ইনটু। শুধু গো যাওয়া আর গো ইনটু ভিতরে যাওয়া, এন্টার মানেও ভিতরে যাওয়া। তার মানে এন্টার মানেই গো ইনটু, সুতরাং এন্টারের ভিতরে একটা ইনটু আছে। এই জন্যই এন্টার দ্বারা যখন ভিতরে প্রবেশ করা বোঝায় তখন এন্টারের পর আর কোনো প্রিপোজিশন বসে না। যেমন আই এন্টার দ্য রুম, আমি কক্ষে প্রবেশ করি। এখানে যদি কেউ ইনটু দেয় তাহলে এন্টারের ভিতরে তো একটা ইনটু আছে, আবার ইনটু কয়টা হলো? দুইটা। দিস ইজ কল্ড রিডান্ডেন্সি। সুতরাং ভেতরে প্রবেশ করা বোঝাতে এন্টারের পর কোনো প্রিপোজিশন বসবে না। যদি কেউ বসায় ফেলে কিছুই হবে না, শুধু ভুল হবে। তাই 188 সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশন এন্টু। দেখেন আমরা এখানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা সবাই মিলে বসে আমরা এবং সম্মানিত চেয়ারম্যান স্যারের সহযোগিতায় আমি এই প্রশ্নটা সমাধান করেছি। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা সব সঠিক উত্তর। যদি কারো মনে হয় যে না আপনার কাছে সঠিক মনে হচ্ছে না, জাস্ট অ্যাভয়েড ইট প্লিজ। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। আমি বুঝে ভালো করে ভেবে এই লাইভে এসে সমাধানটা দিচ্ছি। 188 সঠিক উত্তর ঘ নাম্বার অপশন, নো প্রিপোজিশন রিকোয়ার্ড। এবার আসি 189। 190 বলেছে দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই ড্যাশ। দ্য বার্থডে পার্টি, এই নাটকটা কে লিখেছেন? এই নাটকটা লিখেছেন একজন ব্রিটিশ প্লেরিট। নাম কি বলেন তো? কে বলতে পারবেন এই মুহূর্তে? 190 সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। একজন ব্রিটিশ প্লেরিট হ্যারল্ড পিন্টার লিখেছেন দ্য বার্থডে পার্টি। এবার আসি 190 নম্বর প্রশ্নে।
190 বলেছে টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই স্যান্ড ইন মাই সেন্স লাইক দ্য সি। এর অর্থটা হচ্ছে সময় আমাকে যত যায় তত আমি গ্রিন হই, সবুজ হই। তার মানে এখানে আসলে চাইল্ডহুড মেমোরিজের কথা তুলেছে, শৈশবের স্মৃতির কথা তুলে ধরেছে এখানে। তো ডিলান থমাসের একটা কবিতা নাম হচ্ছে ফার্ন হিল, ইউকের লেখক, হ্যাঁ, ইউনাইটেড কিংডম এর লেখক ডিলান থমাস এর একটা কবিতার নাম হচ্ছে ফার্ন হিল। এই ফার্ন হিল থেকে এই বাক্যটি নেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে 190 খ নম্বর অপশন ফার্ন হিল। দেখেন আসলে এইরকম প্রশ্ন যদি আপনারা না পারেন খুব দুঃখ করার কিছু নেই, কারণ এটা এমন টাইপের একটা কনফিউজিং কোশ্চেন দিছে যে অনেক ইংরেজি সাহিত্য স্টুডেন্টই এটা পারবে না। তার মানে এই না যে আপনি ভুল করে তেমন অপরাধ করেন নেই, আপনাকে বিস্তারিত করতে হবে। ওই যে বললাম শর্টকাট পড়া যাবে না, যেটা আমি ক্লাসরুমে বরাবর বলি যে আপনার ইংরেজি সাহিত্যের আপনি 2 দিনে সব শেষ কেন? এলিজাবেথন পিরিয়ড পড়লাম, জন কিটস পড়লাম, পিভি শেলি পড়লাম, কয়েকজন পড়ে শেক্সপিয়র, হয়ে গেল, কাহিনী শেষ। এগুলো দিয়ে শুধু নিজেরা সান্ত্বনা দেওয়া যাবে, আলটিমেটলি পরীক্ষায় আপনি স্মার্ট হতে পারেন, কিন্তু এই শর্ট দিয়ে আপনার কোনো কাজে আসবে না ভাই। সুতরাং আবারও বলি, শুধু ইংরেজি না, সকল সাবজেক্টে আপনাকে বিস্তারিত জানতে হবে। আর একটা বিষয় না বললেই নয়, অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার আমার কাছে মনে হয় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে বিসিএস প্রিলিমিনারি কোচিং করলে 70% রিটেনের প্রিপারেশন হয়ে যায়। অন্তত আমি আমার ইংলিশ ডিপার্টমেন্টের কথা জোর গলায় বলতে পারবো, অন্য অন্য ডিপার্টমেন্টের টিচাররাও অবশ্যই বলতে পারবো। এখানে 70% রিটেনের প্রিপারেশন হয়ে যায়, আমরা এত বিস্তারিত আলোচনা করি। আর একটা কথা, যারা আজকে দেখবেন আপনাদের কাটমার্ক শুনে যে আপনাদের হয়ে গেছে, প্রায় মিলিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা আরেকটা ভুল করবেন যদি আজকে থেকে রিটেনের প্রিপারেশন না শুরু করেন। সুতরাং আপনার রিটেনের প্রিপারেশন আজকে থেকে করতে। দেখেন একটা স্টুডেন্ট প্রায় 1 বছর পড়াশোনা করে প্রিলিমিনারি পরীক্ষা দেয়, তারপরও সেখানে এসে 200-র মধ্যে 120 পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে মাত্র 4 মাস রিটেনে পড়াশোনা করে যদি আপনি রিটেন প্রস্তুতি নেন তাহলে কত কঠিন হতে পারে। সুতরাং প্রিপারেশন আগামীকাল থেকেই শুরু করেন। আর আপনাদেরকে আমি জানিয়ে চাই, অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সারা বাংলাদেশের সকল ব্রাঞ্চে আজ থেকে বিসিএস লিখিত পরীক্ষার নতুন ব্যাচের জন্য ভর্তি কার্যক্রম চলছে এবং সেরা সেরা টিচার দিয়েই ক্লাসগুলো হবে বরাবরের মতোই। সুতরাং আপনারা সেখানে অ্যাসাইনমেন্ট বা আপনাদের সেমিনার যেগুলো থাকবে আপনারা সেগুলোতে অংশগ্রহণ করবেন, ভর্তি নেবেন। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা যদি চলে যাই 191, আমার অল্প কয়েকটা প্রশ্ন আছে। 191 প্রশ্নে বলা হয়েছে one whose attitude is eat, drink and be merry। আসলে অনেকে খাই দাই, ঘুরে বেড়াই, টেনশন নাই, এই টাইপের অ্যাটিটিউড যাদের, এদেরকে কি বলে? এদেরকে বলে এপিকিউরিয়ান, মানে প্রমোদ প্রিয়, আমোদ প্রিয়। আছে না কিছু আপনাদের মধ্যে অনেকে চিন্তা নাই ভাবনা নেই, খালি ঘুরে বেড়াই, খাই দেয়, তাই না? তো তাদের জন্য প্রশ্নটা খুব সঠিক আছে। প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। উত্তর হচ্ছে এপিকিউরিয়ান বা আমোদ প্রিয়। এবার আসেন 192 নং প্রশ্নে। 192 বলা হয়েছে was this the phase that launched 1,000 ships and burned the toppled towers of Ilium? এটা হচ্ছে আপনার বলেছে যে হু স্পিক্স দ্য ফেমাস লাইন্স, এই বিখ্যাত উক্তিটা কে করেছিল? 192 সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এটা ডক্টর ফস্টাস অর্থাৎ ক্রিস্টোফার মার্লো লেখা সেই ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছিল। এই বাক্যের শেষে ফস্টাস হেলেনকে বলেছিল, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস। সো এই ডক্টর ফস্টাসের এটা উদ্ধৃতি। সুতরাং 192 সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। এবার আসি 193, আমাদের আর 60টি প্রশ্ন আছে মাত্র। 193 আছে দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল ইজ টেকেন ফ্রম শোস। শো বলতে এখানে জর্জ বার্নার্ড শকে বুঝিয়েছে। তো প্লে টাইটেল ড্যাশ, অর্থাৎ জর্জ বার্নার্ড শোর কোন প্লে থেকে বা নাটক থেকে এই আলফ্রেড ডুলিটল ক্যারেক্টারটা নেওয়া হয়েছে? এটা সবাই জানেন পিগমেলিয়ন থেকে। সুতরাং 194 সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন পিগমেলিয়ন। এবার আসেন 194 প্রশ্নে বলেছে যে দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে আলফ্রেড, এটা লেখা হয়েছে কার দ্বারা? তো সবাই জানেন টি.এস. এলিয়ট দ্বারা। সুতরাং এটার 194 সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন টি.এস. এলিয়ট। এবার আসেন 195 প্রশ্নে বলেছে হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন। টাইম মেশিন কে লিখছে বলেন তো? এটা কিন্তু সবাই জানে টাইম মেশিন। যারা বিসিএস এর প্রস্তুতি নেয় না এরাও কিন্তু টাইম মেশিন সম্পর্কে পড়াশোনা করে। বলেন সঠিক উত্তর কি হবে? জানিয়ে দেন কমেন্টে।
সঠিক উত্তর হবে এইচ জি ওয়েলস। এইচ জি ওয়েলস যারা সঠিক উত্তর লিখেছেন, সঠিক উত্তর লিখেছেন, অর্থাৎ 195 সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন এইচ জি ওয়েলস বা হার্বার্ট জর্জ ওয়েলস। এবার আসেন 196, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। 196 প্রশ্নে বলেছে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক, যদি এই কাজের ব্যাপারে তোমার কোনো সমস্যা থাকে। এখানে রেগার্ডিং, রেগার্ডিং ইউর ওয়ার্ক, রেগার্ডিং মানে হচ্ছে অ্যাবাউট, মানে সোজা কথায় বলতে চাইছে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস অ্যাবাউট ইউর ওয়ার্ক, তোমার কাজ নিয়ে, কাজের ব্যাপারে। তার মানে এখানে রেগার্ডিং মিন্স কি অ্যাবাউট, আর অ্যাবাউট কি ভার্ব না প্রিপোজিশন, প্রিপোজিশন। সুতরাং 196 এর সঠিক উত্তর হবে প্রিপোজিশন, অর্থাৎ গ নাম্বার অপশন প্রিপোজিশন। এবার আসি আমরা 197 প্রশ্ন বলেছে সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আ স্ট্রিং অফ পার্লস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ। তাহলে আমি ক্লাসে বলেছিলাম যখন এই যে সো অ্যাজ অথবা অ্যাজ থাকে তখন কি করতে হয়, দ্বিতীয় সাবজেক্টটা আগে আসে, প্রথমটা পরে যায়, এরপরে কম্পারেটিভ হবে। তাহলে সুতরাং সঠিক উত্তরটা হবে হার টিথ, হার টিথ আসবে আগে। তাহলে হার টিথ যদি আসে, এখন হার টিথ দিয়ে কোন কোন অপশনগুলো আছে বলেন? টিথ দিয়ে আছে অপশন দুইটা, ক এবং খ। প্রথম অপশন আছে টিথের পরে ওয়াজ, আর পরের অপশন আছে টিথের পরে ওয়ার। অনেকে জানেই না যে টুথের প্লুরাল ফ্রম টিথ, যারা জানে না তারা কিন্তু ওয়াজ হবে না। সুতরাং টিথ যেহেতু প্লুরাল, তাহলে টিথের পরে ওয়ার হবে। সার্বিক বিচারে 197 এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, হার টিথ ওয়ার ব্রাইটার দ্যান আ স্ট্রিং অফ পার্লস। এবার আসেন 198, আর দুইটি প্রশ্ন আছে। কাম অন ইটস টাইম টু গো হোম, এখানে হোমটা কোন পার্ট অফ স্পেস? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশন অ্যাডভার্ব। কারণ আপনারা জানেন হোম ইজ ওয়ান কাইন্ড অফ প্লেস হোয়ার হাউসেস আর বিল্ট ইন। হোম একটা কিন্তু স্থান, হ্যাঁ স্থান, সুতরাং এখানে হোমটা নাউন না অ্যাডভার্বের কাজ করবে, হাউস নাও। আবার এখানে কথা আছে যদি হোমের পূর্বে কখনো ডিটারমিনার বসে, যেমন মাই হোম, ইওর হোম, তখন নাউন হবে, আর সরাসরি হোম অ্যাডভার্ব। সুতরাং 198 এর সঠিক উত্তর ঘ নাম্বার অপশন। এবার আসেন 199 নং প্রশ্নে বলা হয়েছে হাফিং অ্যান্ড ফাফিং, হ্যাঁ we arrive at the classroom door with only 7 seconds to spare। বলছে হাঁপাতে হাঁপাতে আমরা ক্লাসরুমের দরজার সামনে পৌঁছিলাম। এখানে আছে অ্যারাইভ, অ্যারাইভ ভার্বটা কি ভার্ব? আপনারা জানেন এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সুতরাং এটি ইনট্রানজিটিভ ভার্ব। 199 এর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন ইনট্রানজিটিভ। লাস্ট কোয়েশ্চেন 200 নম্বরে বলা হয়েছে which one of the following is a common gender? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটা কমন জেন্ডার? কিং এর স্ত্রীলিঙ্গ কিন্তু আছে কুইন, আবার এম্পায়ারের স্ত্রীলিঙ্গ আছে এমপ্রেস, আর কুইনের পুংলিঙ্গ আছে কিং। এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন সোভারেন। কারণ সোভারেন এর সঠিক উত্তর এই জন্যই হবে, এটা তারা শক্তিশালী বা ক্ষমতাধর শাসককে বোঝায়, যে ছেলে মেয়ে উভয় হতে পারে। সো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের লাইভ দেখেন অনেক ধন্যবাদ। আমি সবগুলোর প্রশ্ন যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি, আশা করি উপকৃত হচ্ছেন। আর একটা বিষয়, এই যে আমি কথার মধ্যে বলে ফেললাম একটি উপকথা, যে আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজকে মোটামুটি ভালো করেছেন, তাদেরকে রিটেনের প্রিপারেশন নিতে হবে। কারণ আপনাদের 4 মাসের রিটেনের প্রিপারেশনটা সো টাফ, যেখানে 1 বছর পরেও প্রিলিতে আজকে অনেকে 120 বা 10 পাবে না, সেখানে 4 মাসে অনেক কঠিন ব্যাপার। এই কঠিন সমস্যার সমাধান করেছে আসিফমেন্ট। লিখিত কোর্স প্ল্যানসের যে আয়োজন, সে আয়োজনে আমার যে ইংলিশ সাবজেক্টটি আছে, আমার ইংরেজিতে বিসিএস লিখিত কোর্সের ইংরেজির জন্য মোট ক্লাসের সংখ্যা রাখা হয়েছে 12টি। তবে একটু বলে নিই, আমি এখানে কমপক্ষে 12টি, অর্থাৎ সময় থাকা সাপেক্ষে আমরা আরও ক্লাস বাড়িয়ে দিতে পারি, তবে তার জন্য আমরা বাধ্য না। এটা টিচারদের আন্তরিকতা, কর্তৃপক্ষের আন্তরিকতা, আপনাদের সহযোগিতার উপর নির্ভর করবে। তবে কমপক্ষে ক্লাস হবে 12টি, প্রয়োজনে আরও ক্লাস বাড়বে, এই তো পড়বে তাই হয়েছে। 12টার জায়গায় 22টাও হয়ে গেছে, 20টাও হয়ে গেছে, ডাবল ক্লাস হয়ে গেছে। আর আপনাদের লেকচার শিট পাবেন 11টা। আমি ঠিক লেকচার শিট বলবো না, আমি এটাকে বলবো ক্যাডার্স হ্যান্ড নোট, কারণ লেকচার শিটটা আসলে বিসিএস ক্যাডার যারা আছেন আমাদের, তাদের মাধ্যমে সহযোগিতায় আমরা নোটগুলো করি, খুব ইনফরমেটিভ হয়। সাবজেক্ট টেস্ট হবে 4টি কোর্স শেষে, এরপর আপনাদের মডেল লিস্টের সংখ্যা হবে 1টি। অন্যান্য টিচাররা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন। সো ভিউয়ার্স, আমি জাস্ট আমার দায়িত্ব অনুযায়ী বোর্ডটা একটু পরিষ্কার করে দেই, আর আপনারাও বিভিন্ন কাজে আপনাদের এই উচ্ছিষ্ট অংশগুলো অবশ্যই ক্লিয়ার করে যাবেন, তা নাহলে অন্যরা এসে মানে খুব খারাপ করবে। তো ভালো থাকবেন, এবং যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের সাথে প্রত্যেকের সাথেই খুব শীঘ্রই বিসিএস লিখিত ক্লাসরুমে আপনার সাথে দেখা হবে, এই আশা করে আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।